বাংলাদেশে এখন প্রধান সমস্যা লোডশেডিং। দিন নেই রাত নেই, যখন তখন লোডশেডিং। কারেন্ট একবার গেলে আর আসার নাম নেই। একে তো চাটিফাটা গরম, তার উপর এইভাবে কারেন্ট গেলে জনজীবন লাটে ওঠার মতন জোগাড়। তার উপর আদানির কাছে বাংলাদেশের মোটা ঋণ, যা নিয়ে ইতিমধ্যে বিএনপি সরকারকে তাগাদ দিয়েছে আদানি গোষ্ঠী। কিন্তু এসবের মধ্যেই আশার আলো দেখাচ্ছেন সেই শেখ হাসিনা। বাংলাদেশের রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে সরকার, কিন্তু এখানেই টানাপোড়েন। হাসিনার আমলে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অভিযোগ ওঠে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে তৈরিতে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে। বিএনপি সরকার একসময় বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় বলে ঘোষণা করেছিল, কিন্তু দেশজুড়ে বিদ্যুতের আকালের মধ্যে এবার হাসিনার আমলে প্রকল্পকে সবুজ সংকেত দিল বিএনপি সরকার। সূত্রের খবর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। পারমাণবিক শক্তি ব্যবহারকারী বিশ্বের 33তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। 28 এপ্রিল দুপুরে পদ্মার তীরঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটের সম্পূর্ণ জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত 45 দিন সময় লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, জ্বালানি লোডিং এর পর শুরু হবে চেইন রিঅ্যাকশন বা বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুর দিকে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে 2027 সালের মধ্যে প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে 28 এপ্রিল জ্বালানি লোডিং এর পথ প্রশস্ত হয়। পদ্মা নদীর তীর ঘেঁষা পাবনার ঈশ্বরদী রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা 2017 সালে 30 নভেম্বর প্রায় 1,13,000 কোটি টাকা ব্যয় নির্মাণ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2027 সালে সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট মিলিয়ে মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় 1,200 মেগাওয়াটে 2টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রা এক্সপোর্ট। প্রকল্পে প্রায় 30,000 দেশি বিদেশি কর্মী দিনরাত কাজ করছেন। এর মধ্যে প্রায় 5,000 বিদেশি কর্মী রয়েছেন। প্রকল্পটির সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী, কলাকুশলী সহ 4 শতাধিক অতিথি উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসবাদী সংগঠনের হামলার বিষয়ে পুলিশের সতর্কতার মধ্যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান স্বীকার করেছেন যে দেশে জঙ্গি রয়েছে এবং এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। তবে দুজনেই মনে করেন বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গত 28 এপ্রিল আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এইরকম অ্যাক্টিভ থাকে। তিনি জানান, জঙ্গি শব্দটি উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর কোনো অস্তিত্বই নেই বলে দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করা হয়েছিল। 1.5 দশকের শত শত গুমের অভিযোগ অনুসন্ধানে গঠিত গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন বলেছিল যে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়ায় ইসলামী সন্ত্রাসবাদের হুমকিকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার
গুমকে একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তবে সন্ত্রাসবাদের হুমকি যে মিথ্যে নয় সে কথা স্বীকার করে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম গত 19শে জুন এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, সন্ত্রাসবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাইরে নয়। 2016 সালের হোলি আর্টিজানের হামলার মতো ঘটনায় প্রমাণ। তবে এই হুমকি মোকাবিলায় রাষ্ট্রের সততা, মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাস বিরোধী প্রচারকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ঢাল হিসেবে ব্যবহার করে, তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। পুলিশ সদর দপ্তর গত বৃহস্পতিবার এক সতর্ক বার্তায় জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে। এরপর দেশে বিমানবন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ের আসেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। সেখানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছিলেন যে দেশে আসলে জঙ্গি নেই, জঙ্গি আছে কি না এই সরকার কি মনে করে, এবং নাশকতা যদি হয় সরকারের গোয়েন্দাদের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি শঙ্কা রয়েছে সরকারের কাছে, কতখানি ম্যাসাকার হতে পারে। জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, বাংলাদেশে জঙ্গি রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে স্কেলে দেখানো হয়েছে এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিল। 5ই আগস্টের পরে দেখা গেছে জেল থেকে অনেক আসামি বেরিয়ে গিয়েছে, অনেক জঙ্গিরাও বেরিয়ে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান, সরকার এগুলো কমব্যাট করবে। ফলে প্রশ্ন উঠছে, সরকার নিশ্চিতভাবেই কি কিছু লুকোচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুজনেই বললেন যে জঙ্গিবাদী বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা তুলতেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যদিও দেশে 2001 সালে বিএনপি জামাতের জোট সরকারে আসার পরে জামাতে ইসলামীর পক্ষ থেকে মন্ত্রী মতিউর রহমান বলেন যে দেশে জঙ্গিবাদ বলে কিছুই নেই, এগুলো মিডিয়া সৃষ্টি। পরবর্তীতে গোটা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা, একাধিক জঙ্গিবাদী কার্যক্রম চলছিল, মারা যায় বহু মানুষ। তাহলে প্রশ্ন উঠছে যে সত্যি কোনটি? গোয়েন্দা সংস্থার তরফে জানা যায় তালিকায় থাকা 1611 জঙ্গি বর্তমানে আবার সক্রিয় হয়েছে। এই জঙ্গিদের বেশিরভাগই বিভিন্ন সময়ে জামিনে মুক্ত হয়ে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সংগঠিত হচ্ছে। এদের গ্রেপ্তারে কঠোর নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি। 2021-2024 সাল পর্যন্ত 1231 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। 2024 সেপ্টেম্বর থেকে 25 জুলাই পর্যন্ত জামিন পেয়েছে আরও 380 জন। এদের মধ্যে 114 জন জামিন পাওয়ার পর থেকে আদালতে হাজিরাই দেয়নি। ফলে এরা যে কোথায় তার কোনো হদিশই নেই। তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি সংগঠনটির মাধ্যমে এই হামলা বাংলাদেশ জুড়ে জঙ্গি হামলা ঘটনা ঘটতে পারে বলে মত গোয়েন্দাদের। আবার মনে করা হচ্ছে ইউনূস সরকারের সময় পাকিস্তানের জঙ্গি সংগঠনের মাধ্যমেও হতে পারে এই নাশকতামূলক হামলা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বললেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই, এটাই এখন উঠছে প্রশ্ন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বিএনপির সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে তুমুল উত্তেজনা সংসদে। এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে প্রায় 10 মিনিট অচল থাকে আইনসভার কার্যক্রম। কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে এটা ডবল অপরাধ হবে। ফজলুর রহমানের এই বক্তব্যের তুমুল উত্তেজনা তৈরি হয় সংসদে। জামায়াতের আমির থেকে শুরু করে জামায়াতের সংসদরা উপস্থিত ছিলেন। তবে কি তাদের উদ্দেশ্য করেই বললেন ফজলুর রহমান? জানা যায় মঙ্গলবার দুপুর 3টে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দেন। ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথাটা বলাই অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা। যেখানে ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত রয়েছে। মুক্তিযুদ্ধ সত্য,
30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য। আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা কার্যত হইচই শুরু করে দেয়। এমনকি সরকারি দলের সদস্যরাও প্রতিবাদ জানান। পরিস্থিতি শান্ত হলে স্পিকার সরাসরি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সংসদ যদি বিধি মোতাবেক না চলে তাহলে এই সংসদ আর থাকবে না। এমনকি সদস্যদের এই কর্মকাণ্ডে স্পিকার বলেন, শিশুরাও লজ্জা পাবে। তিনি বলেন, যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। জানা যায়, মঙ্গলবার দুপুর 3টে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দেন। ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথা বলা অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়োর তুলনা। ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় না, সেদের মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত রয়েছে। মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। এরপরই সংসদে কার্যত ফেটে পড়ে। কার্যত বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে। এরপর ফজলুর রহমান যখন লম্বা একটি বক্তব্য দেন, তখন স্পিকার ফজলুর রহমানকে 3 মিনিটের সময়ের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ করেন। অনেকে বলছেন ফজলুর রহমান অন্যায় কিছু বলেননি, কারণ 1971 সালে যখন বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে লড়াই করছে, তখন জামায়াতে ইসলামী পাকিস্তানকে সহযোগিতা করেছে। কারা আসলে রাজাকার সেটা গোটা জাতি জানে। ফলে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অনেকেই তার এই স্পষ্ট বক্তব্যের জন্য সাধুবাদ জানাচ্ছেন, কারণ জামায়াত এখন 77টা আসন পেলেও তাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এই বাংলাদেশ তারা কখনোই চায়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ডাকসুর ভিপি সহ নেতাদের বিরুদ্ধে আলটিমেটাম জারি, কিন্তু হঠাৎ কি হলো যে ছাত্রদল আচমকা ডাকসু নেতাদের ওপরে ক্ষেপে উঠল? কি কারণ রয়েছে নেপথ্যে? সূত্রের খবর, গুজব ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি মোহাম্মদ আবু সাদিক সহ সহযোগীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়ে তার কার্যালয়ের সামনে সাংবাদিক বৈঠক করে ছাত্র সংগঠনটি। সাংবাদিকদের সামনে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারের যেই থাকুক না কেন, প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান। এই সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। দাবি, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাইদুজ্জামান সিপন অভিযোগ করেন, শিবিরে গুপ্ত রাজনীতির কারণেই ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত। 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ভুয়ো আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা একেবারেই চায় না। এদিকে সংগঠনটির দেওয়া স্মারকলিপিতে বলা হয়, 2024 সালে 5ই আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানিমূলক, অশালীন ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে ক্যাম্পাসে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এতে ছাত্রদলের নেতা কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের লক্ষ্য করে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে আরো উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বিজয় 71 হলো সংসদের ভিপি হাসানুল বান্না এবং ডাকসুর ভিপি মোহাম্মদ আবু সাদিকের যোগসাজশের অভিযোগ রয়েছে। অন্যদিকে ছাত্রদলকে পাল্টা একহাত নিয়েছে ডাকসু। অপপ্রচার চালানো ফেসবুক পেজের অ্যাডমিনদের সরাসরি নির্দেশনা দেওয়ার ব্যাপারে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের তোলা অভিযোগের পিছনে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম রয়েছে, এমনটা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সহসভাপতি মোহাম্মদ আবু সাদ্দিক। তার দাবি, আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের ভিত্তিতে বিএনপি ছাত্রদলের সব অপকর্ম, দেশের সব সংকট ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অতৎপরতা ঢেকে দিতে সংঘবদ্ধ
অ্যাক্টিভিজম তৈরি হচ্ছে। সমাজ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট এই দাবি সাদিক কায়েমের। এর আগে এক টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সেখানে সাদিক কায়েমের সামনে তার বিরুদ্ধে অভিযোগ তুলে জবাব চান আবিদুল। পরে এ বিষয়ে একটি পোস্টও দেন আবিদুলের তোলা অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে সাদিক কায়েম ফেসবুকে লেখেন, ক্ষমতাসীন সরকার সবসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভয় পায়। দেশের বর্তমান অস্থিরতা এবং সরকারের একের পর এক ব্যর্থতায় ডাকসুর নেতা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান জারি রেখে প্রতিবাদ করে। সম্ভবত সরকার এই প্রতিবাদী সংস্কৃতিকে নিজেদের ভবিষ্যতের জন্য বড় হুমকি মনে করছে। তাই তাদের দরকার নিজেদের ব্যর্থতা ঢাকা এবং ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করা। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের ভিত্তিতে বিএনপি ছাত্রদলের সব অপকর্ম, দেশের সব সংকট ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অতৎপরতা সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাক্টিভিজম দৃশ্যমান হচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতির আলোচনায় উঠে আসছে মাহফুজ আলমের নাম। কিন্তু কে এই মাহফুজ আলম? অতীতে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে তার? 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন এই মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য হিসেবে তার উত্থান। অনেকে তাকে ওই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেও চিহ্নিত করেন। অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী এবং পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের 2 মাস আগে তিনি পদত্যাগ করেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। লক্ষ্মীপুর 1 নম্বর আসনে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। প্রথমে বিএনপি, পরে এনসিপি থেকে নির্বাচন করার আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি কোনো দলেই যোগ দেননি। নির্বাচনের পর মাহফুজ আলম অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। গত 6 মার্চ 17 সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। এনসিপি ছেড়ে আসা অনেকেও এই দলে রয়েছেন। নিজের ফেসবুকে একসময় তিনি লেখেন, আদর্শের কারণেই কোনো দল বা জোটের অংশ নিয়ে নির্বাচনে যাননি। তার ভূয়সী প্রশংসা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন মাহফুজ। সূত্রের খবর, ওই সময় তিনি 2টি নিউজ চ্যানেলের লাইসেন্সের ছাড়পত্র দিয়েছিলেন। এই প্রসঙ্গ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ সৃষ্টি করতে টেলিভিশন 2টির লাইসেন্স দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যাচাই বাছাই চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আরো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হবে। তবে এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সংশ্লিষ্ট নির্দেশ না মেনে 2 সংবাদ মাধ্যমকে লাইসেন্স দেওয়ায় জলঘোলা হয়েছিল বিস্তর। এবার কি এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ? সম্প্রতি এনসিপির এক নেতা জানান, দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। তবে কবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়া নিয়ে কোনো আভাস মেলেনি। গুঞ্জন, প্রশাসনিক পদে থাকাকালীন যে 2টি চ্যানেলকে লাইসেন্স দেন মাহফুজ, এবার চ্যানেলগুলি লঞ্চ করার ব্যাপারে তোড়জোড় চলছে। ঘটনাচক্রে 2টির চ্যানেলই কর্ণধার মাহফুজ নিজেই। একটি চ্যানেলের নাম লাইভ টিভি, অন্যটি নেক্সট টিভি। রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং 3টা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়া তালিকা এবং লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল 1 মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকের ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্রাজুয়েট করে ফেলছে, যে গ্রাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে।
স্বভাবতই কর্ণধার হওয়ায় তারুণ্য ও বৈষম্য বিরোধী ভাবনা নিয়ে আসছে মাহফুজের ওই দুই চ্যানেল। রাজনীতির কারবারিদের প্রশ্ন, যিনি কদিন আগেও ছাত্রনেতা ছিলেন তিনি কোত্থেকে দুটি নিউজ চ্যানেলে লঞ্চ করার টাকা পেলেন? সাধারণত নিউজ চ্যানেলের সত্ত্ব কিনতে হলে একাধিক শর্ত মানতে হয়, বিনিয়োগ করতে হয় মোটা অঙ্কের টাকা। তবে কি তলে তলে দুর্নীতির টাকা দিয়ে চ্যানেল খুলছেন মাহফুজ? সেই রকমটা হলে বিতর্ক তারা করবে মাহফুজকে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।